প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই নিশ্চয়ই অনেক ভালো আছো। বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম জানাচ্ছি। আমি জিএম হাসিব, সহকারী শিক্ষক, ব্যবসায় শিক্ষা শাখা। আজকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের উদ্দেশ্যে যে বিষয়ের উপর আমি পাঠদান করব সেটি হচ্ছে ফিনান্স এবং ব্যাংকিং বিষয়ের প্রথম অধ্যায়, অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন। এটা আজকের দ্বিতীয় ক্লাস। এই অধ্যায়ের উপরে পূর্বে একটি ক্লাস আপলোড করা আছে, সেখানে আমি অর্ধেকটুকু পড়িয়েছিলাম। আজকে বাকি অর্ধেকটুকু দিয়ে ক্লাসটা শেষ করব, এই অধ্যায়টা শেষ করব। তো চলো দেখা যাক। এখানে যদিও আমি পিছনেরটা একটু মনে করিয়ে দিতে চাই তোমাদেরকে, যে কোনো কাজ করতে গেলেই কিন্তু আমাদের অর্থের প্রয়োজন হয়। হোক সেটা পরিবার কেন্দ্রিক, পরিবারের বিভিন্ন ধরনের খরচ আছে, ছেলে মেয়েদের লেখাপড়া, পড়াশোনার খরচ, হ্যাঁ না, যেটা লেখাপড়া পড়াশোনার খরচ, তো একই খাবারের খরচ, পোশাক পরিচ্ছদের খরচ, এই ধরনের পরিবারের বিভিন্ন খরচ আছে। তেমনি একটা দেশের সরকারেরও মানুষের মৌলিক অধিকার বা মৌলিক চাহিদাগুলো নিশ্চিত করার জন্য বিভিন্ন ধরনের কাজ করে থাকে। যেমন রাস্তাঘাট, স্কুল কলেজ নির্মাণ করে থাকে, চিকিৎসার ব্যবস্থা করে থাকে, হ্যাঁ, এভাবে বিভিন্ন ধরনের কাজের জন্য সরকারের অর্থায়নের প্রয়োজন হয়। অর্থায়নের শ্রেণীবিভাগ পর্যায়ে আমরা যেটা জেনেছি যে 6টি শ্রেণীবিভাগ আছে অর্থায়নের, সেখানে আমরা এই বিষয়গুলো জেনেছি। তাহলে এই যে সকল ক্ষেত্রে অর্থের প্রয়োজন হয়, এই সমস্ত ক্ষেত্রকে অর্থায়নের আওতায় এনে অর্থায়নের সংজ্ঞাকে আমরা বলতে পারি যে অর্থায়নের সংজ্ঞা হচ্ছে তহবিল সংগ্রহ, সংরক্ষণ, ব্যবহার এবং এর ব্যবস্থাপনা সংক্রান্ত কার্যাবলীকে আমরা কি বলি? অর্থায়ন বলি। অর্থাৎ একটা মানুষের যে কোনো প্রয়োজনে যদি অর্থের প্রয়োজন হয়, সেই অর্থের উৎসটা কোথায়, কোন উৎস থেকে অর্থকে সংগ্রহ করা হবে, এবং সেটাকে শুধু সংগ্রহ করে সাথে নিয়ে ঘুরলে চলবে না, সংরক্ষণ করতে হবে প্রপার ওয়েতে, যাতে সেটার অর্থের আর্থিক নিরাপত্তাটাও থাকে। ঠিক আছে? সংরক্ষণ এবং এর ব্যবহার অর্থাৎ পরিকল্পনা মাফিক সেটাকে ব্যবহার করতে হবে, এবং এই সামগ্রিক যে ব্যবস্থাপনা, এই সংক্রান্ত কার্যাবলীকেই বলা হয় অর্থায়ন। অর্থাৎ অর্থ বা তহবিল সংগ্রহ, সংরক্ষণ, ব্যবহার এবং এর ব্যবস্থাপনা সংক্রান্ত কার্যাবলীকে আমরা বলে থাকি অর্থায়ন। এখন ব্যবসায় অর্থায়নটা কি? যখন এই আর্থিক কাজগুলো বা এই অর্থ সংগ্রহ, সেটাকে সংরক্ষণ করা এবং পরবর্তীতে ব্যবহার করা, এই কাজগুলো যখন ব্যবসায়ের ক্ষেত্রে হয়ে থাকবে, অর্থাৎ ব্যবসায়ের তহবিল সংগ্রহ, সংরক্ষণ এবং এর ব্যবহার ও ব্যবস্থাপনা সংক্রান্ত কার্যাবলীকে আমরা তখন বলবো কি? ব্যবসায় অর্থায়ন। ঠিক আছে? ব্যবসায়ের তহবিল সংগ্রহ, সংরক্ষণ, এর ব্যবহার ও ব্যবস্থাপনা সংক্রান্ত কার্যাবলীকে বলবো ব্যবসায় অর্থায়ন। ঠিক আছে? তো এখানে আমরা একটু বলতে চাই যে একজন আর্থিক ব্যবস্থাপক বা যিনি এই অর্থ নিয়ে চিন্তা ভাবনা করেন, একটা প্রতিষ্ঠানের আর্থিক সিদ্ধান্তগুলো নিয়ে যিনি কাজ করে থাকেন, আর্থিক সিদ্ধান্ত যিনি গ্রহণ করে থাকেন, তিনি খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি, আর্থিক ব্যবস্থাপক। এই আর্থিক ব্যবস্থাপক দুই ধরনের সিদ্ধান্ত নেয়। একটি হচ্ছে আয় সিদ্ধান্ত বা অর্থায়ন সিদ্ধান্ত, আরেকটি হচ্ছে ব্যয় সিদ্ধান্ত বা বিনিয়োগ সিদ্ধান্ত। আয় সিদ্ধান্ত বা অর্থায়ন সিদ্ধান্ত কি বলে? অর্থাৎ আমরা যে ব্যবসাটা করতে চাই বা যে আর্থিক কাজটি করতে চাই, সেই আর্থিক কাজের জন্য অর্থ কোন খাত থেকে আসবে, কোন উৎস থেকে আমরা সেই অর্থটা সংগ্রহ করব। এটা হতে পারে বিক্রয় থেকে অর্থ আসতে পারে, একবারে প্রাথমিক পর্যায়ে হলে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে অর্থ ধার নেওয়া লাগতে পারে, বন্ধুবান্ধব আত্মীয় থেকে অর্থ সংগ্রহ করা লাগতে পারে, ঋণ করা লাগতে পারে। এই যে অর্থ আসবে বা অর্থ আসার যে বিভিন্ন দিক, এই বিষয়গুলো বিবেচনা করে যে সিদ্ধান্ত নেয়, সেটাকে বলে আয় সিদ্ধান্ত বা অর্থায়ন সিদ্ধান্ত। দ্বিতীয় সিদ্ধান্তটা হচ্ছে ব্যয় সিদ্ধান্ত বা বিনিয়োগ সিদ্ধান্ত। অর্থাৎ যখন অর্থ সংগ্রহ করা হয়ে যাবে, তখন সেটিকে সঠিকভাবে পরিকল্পনা মাফিক ব্যয় করতে হবে, যাতে করে আমার ব্যয়ের মাত্রাটাও একেবারে অধিক না হয়ে যায়, পর্যাপ্ত পরিমাণে ব্যয় হবে পরিকল্পনা মাফিক, এবং আমার মুনাফা যাতে ঠিক থাকে। অর্থাৎ এই ব্যয়ের ক্ষেত্রে যে সিদ্ধান্তগুলো একজন আর্থিক ব্যবস্থাপক নিয়ে থাকে, কর্মচারীদের বেতন বাবদ কত টাকা ব্যয় করবে, কাঁচামাল ক্রয়ের জন্য কত টাকা ব্যয় করবে, স্থায়ী সম্পত্তি বা মেশিনপত্র অর্জনের জন্য কত টাকা ব্যয় করবে, অবকাঠামোগত উন্নয়নের জন্য কত টাকা ব্যয় করবে, হ্যাঁ, এই সকল যে ব্যয়ের সিদ্ধান্ত, অর্থ ব্যয়ের যে সিদ্ধান্ত, সেটাকে বলে ব্যয় সিদ্ধান্ত বা বিনিয়োগ সিদ্ধান্ত। হতে পারে নতুন একটা লাভজনক প্রকল্পে সে অর্থ বিনিয়োগ করতে চায়, যে ব্যবসাটা আছে তো আছেই, তার পাশাপাশি নতুন একটা লাভজনক ব্যবসায়ে সে অর্থ বিনিয়োগ করতে চায়, তো সেটাকেও আমরা বলবো কি? বিনিয়োগ সিদ্ধান্ত, ব্যয় সিদ্ধান্ত বা বিনিয়োগ সিদ্ধান্ত। তাহলে নিশ্চয়ই তোমরা এখন বুঝে গেছো যে অর্থায়ন কাকে বলে, অর্থায়নের শ্রেণীবিভাগ কয়টি, কি কি। অর্থায়নের শ্রেণীবিভাগ 6টি, গত ক্লাসে যেটা আলোচনা হয়েছে।
একটু মনে করিয়ে দিতে চাই যে সরকারি অর্থায়ন, পারিবারিক অর্থায়ন, হ্যাঁ, আন্তর্জাতিক অর্থায়ন, অব্যবসায়ী প্রতিষ্ঠানের অর্থায়ন, ব্যবসায় প্রতিষ্ঠানের অর্থায়ন, ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের অর্থায়ন, এই 6টি শ্রেণী বিভাগ। এবং সিদ্ধান্ত হচ্ছে দুটি, একটি হচ্ছে আয় সিদ্ধান্ত বা অর্থায়ন সিদ্ধান্ত, আর একটি হচ্ছে ব্যয় সিদ্ধান্ত বা বিনিয়োগ সিদ্ধান্ত। এবার আসো, কোন নীতির উপরে, কোন প্রিন্সিপালের উপর ভিত্তি করে একজন আর্থিক ব্যবস্থাপক বিনিয়োগটি করবেন, সেটা হচ্ছে অর্থায়নের নীতি। 3টা নীতির উপর ভিত্তি করে তিনি বিনিয়োগ সিদ্ধান্তগুলো নিয়ে থাকবেন। একটা কি তারল্য বনাম মুনাফা নীতি। তারল্য, নগদ অর্থকে বলা হয় সর্বাপেক্ষা তরল সম্পদ। নগদ অর্থকে বলা হয় সর্বাপেক্ষা তরল সম্পদ। তারল্য বলতে বোঝায় নগদ টাকা। অর্থাৎ আমরা তরল পদার্থ যেমন যে পাত্রেই রাখি না কেন সেই পাত্রের আকার আয়তন ধারণ করে, তেমনি করে অর্থ এক ব্যক্তির হাত থেকে অন্য ব্যক্তির হাতে গেলে অর্থের মূল্য কিছু পরিমাণে কমে না, সেম থাকে। অর্থাৎ ব্যক্তির থেকে আরেক ব্যক্তির কাছে অর্থ স্থানান্তরিত হলেও তরল পদার্থের ন্যায় পাত্রের আকার পরিবর্তন হলে পরিমাণ ঠিক থাকে, তেমনি অর্থ এক ব্যক্তির কাছ থেকে অন্য ব্যক্তির হাত বদল হলেও কিন্তু অর্থের যে মূল্যমান সেটি কিন্তু স্থির থাকে। এজন্য নগদ অর্থকে বলা হয় সর্বাপেক্ষা তরল সম্পদ। বনাম মুনাফা নীতি। মুনাফা, আমরা যে মুনাফা করি বিক্রয়ের মাধ্যমে, বিক্রয় থেকে যাবতীয় খরচগুলো বাদ দিলে আমরা যে মুনাফা পাই, সেই মুনাফার কতটুকু অংশ আমি আমার প্রতিষ্ঠানে নগদ মজুদ রাখবো, নগদ টাকা আমার প্রতিষ্ঠানে কতটুকু মজুদ রাখবো বা কতটুকু ব্যয় করব, এই সিদ্ধান্তটাই হচ্ছে তারল্য বনাম মুনাফা নীতি। অর্থাৎ নগদ অর্থ এবং মুনাফার মধ্যে একটা ভারসাম্য বজায় রাখাই হলো তারল্য বনাম মুনাফা নীতি। আমার উপার্জিত অর্থ সম্পূর্ণটাই যদি আমি ব্যয় করে ফেলি, তাহলে কি হবে, ভবিষ্যতে আমার যখন স্থায়ী সম্পত্তি অর্জন করার প্রয়োজন পড়বে বা যখন বড় ধরনের কোনো বিনিয়োগ করার প্রয়োজন পড়বে, নতুন কোনো খরচ মেটানোর প্রয়োজন পড়বে, তখন কিন্তু আমরা অর্থটা পাবো না। কারণ আমি সমস্ত অর্থই আমার চলতি কাজে ব্যয় করে ফেলেছি, কর্মচারীদের বেতন দিয়েছি, শ্রমিকের মজুরি প্রদান করেছি, এই সকল কাজে আমি আমার সম্পূর্ণ অর্থটা ব্যয় করে ফেলেছি। সুতরাং আমি যখন এই খরচগুলো আমার সামনে যখন আসবে, তখন কিন্তু আমরা সেটা করতে পারবো না। এই জন্য এই তারল্য বনাম মুনাফা নীতি, এই নীতিটা কি বলে? এই নীতিটা বলে যে আমাদের উপার্জিত অর্থের সম্পূর্ণটাই আমরা ভবিষ্যতের জন্য যেমন জমা করে রাখবো না, আবার সম্পূর্ণটাই বর্তমান ব্যবসায়ের কাজে ব্যয় করে ফেলবো না। কিছু অংশ আমি ব্যয় করব চলতি ব্যয় নির্বাহের জন্য এবং কিছু অংশ ভবিষ্যতের জন্য জমা করব। এই দুইয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখা হলো তারল্য বনাম মুনাফা নীতি। কতটুকু আমি জমা করব এবং কতটুকু আমি বর্তমান কাজে বা চলতি কাজের পেছনে আমি ব্যয় করব। অর্থাৎ প্রতিষ্ঠানে নগদ টাকা বা নগদ ব্যয়ের সাথে আমার যে সঞ্চিত অর্থের যে একটা ভারসাম্য, মুনাফার কতটুকু অংশ আমি সঞ্চয় করব, কতটুকু অংশ ব্যয় করব, এই নীতিটাই হলো তারল্য বনাম মুনাফা নীতি। এরপর আছে উপযুক্ততার নীতি। ঠিক আছে, একটু আগে যে বললাম যে কিছু অংশ জমা করব এবং কিছু অংশ ব্যয় করব, যে অংশটুকু আমি বর্তমান কাজের জন্য বা বর্তমান যে সকল খরচগুলো রয়েছে সেটা মেটানোর জন্য যে অংশ ব্যয় করব, সেটাকে বলা হচ্ছে চলতি মূলধন। যেমন চলতি মূলধন দিয়ে কী করা হয়, শ্রমিকের মজুরি, বিদ্যুৎ বিল, কারখানা বা অফিসের ভাড়া, এই সমস্ত চলতি মূলধন দিয়ে খরচ করা হয়। এই খরচের পেছনে যে অর্থ ব্যয় হয় সেটাকে বলা হয় চলতি মূলধন। আর স্থায়ী মূলধন দিয়ে দীর্ঘমেয়াদী ব্যবহারযোগ্য সম্পত্তি অর্জন করা হয়, যেমন আসবাবপত্র, মেশিনপত্র, ভূমি বা দালান কোঠার অর্জন বা নির্মাণ, এই সমস্ত ব্যয় স্থায়ী মূলধন দিয়ে। তো আমরা আগের নীতিটা পড়ছিলাম, কিছু খরচ করব, কিছু ভবিষ্যতের জন্য জমা করব। ওই যে খরচ করব বলছি, এটা হচ্ছে চলতি মূলধন দিয়ে করব, আর ভবিষ্যতের জন্য যেটা জমা করেছিলাম স্থায়ী মূলধন, ওটাকে ভেঙে আমরা স্থায়ী সম্পত্তি অর্জন করব। অর্থাৎ চলতি মূলধন দিয়ে চলতি ব্যয়, স্থায়ী মূলধন দিয়ে দীর্ঘমেয়াদী ব্যয় অথবা স্থায়ী সম্পত্তি অর্জন করাই হলো উপযুক্ততার নীতি। ঠিক আছে, এরপর আসো কারবারের বৈচিত্র্যায়ন ও ঝুঁকি বন্টন। কারবারের বৈচিত্র্যায়ন ও ঝুঁকি বন্টন বলতে কি বোঝায়, একটা প্রোডাক্টের প্রতি বা একটা পণ্যের প্রতি ফোকাস না করে, একটা প্রোডাক্ট নিয়ে ব্যবসা না করে আমাদের সবসময় চিন্তা চেতনা থাকতে হবে যে কীভাবে একাধিক প্রোডাক্ট বা একাধিক পণ্য নিয়ে ব্যবসা করা যায়। এতে করে কি হবে, ঝুঁকি বন্টন হবে। ধরো আমার কাছে কলম আছে, কলমের ব্যবসা আছে আমার, আবার পেন্সিলের বিজনেস আছে আমার। ঠিক আছে, এখন
আমি এই কলমের ব্যবসা থেকে যদি যথেষ্ট পরিমাণে লাভ নাও করতে পারি, পেন্সিলের ব্যবসায় হয়তো আমার পেন্সিল যে প্রোডাক্ট আছে এটা খুব ভালো বাজারে চলছে, এখান থেকে পর্যাপ্ত পরিমাণে লাভ হচ্ছে। তো এই কলমের বিজনেস থেকে যতটুকু ক্ষতি হচ্ছে সেটা কিন্তু এই পেন্সিলের বিজনেস থেকে অধিক পরিমাণে লাভ করে সেটা পুষিয়ে নেওয়া যাচ্ছে। কিন্তু যদি আমি শুধুমাত্র কলমের বিজনেস করতাম, তাহলে এই একটা প্রোডাক্ট নিয়ে বিজনেস করলে এখানে যদি ক্ষতিগ্রস্ত হতাম, তাহলে আমার সম্পূর্ণ ব্যবসাটাই বন্ধ করার বা বন্ধ করে দিতে হতো। কারণ আমার তো অন্য কোনো প্রোডাক্ট নাই যেখান থেকে আমি লাভের অংশ পেতে পারি, বা আমার লাভ করার আর কোনো মাধ্যম নাই। কিন্তু যখন আমি একাধিক প্রোডাক্ট নিয়ে ব্যবসা করব, তখন কিন্তু আমার এই প্রোডাক্টটা যদি যথেষ্ট পরিমাণ লাভ নাও করে, এই পেন্সিল প্রোডাক্ট এটা আমাকে যথেষ্ট পরিমাণে লাভ দিচ্ছে, ফলে কিন্তু আমার ব্যবসাটা টিকিয়ে রাখা সম্ভব হচ্ছে বা ব্যবসার অস্তিত্বটা টিকিয়ে রাখা সম্ভব হচ্ছে। তো এটাই হচ্ছে কারবারের বৈচিত্র্যায়ন, অর্থাৎ একটি পণ্যের প্রতি ফোকাস না করে বা একটি পণ্যের প্রতি নজর না দিয়ে একাধিক পণ্যের বৈচিত্র্য বা একাধিক পণ্যের সমাহার ঘটানো কারবারে, সেটাকেই বলে হচ্ছে কারবারের বৈচিত্র্যায়ন। এতে করে কি হয়? এতে করে কারবারের ঝুঁকিও কিন্তু বণ্টিত হয়। তাহলে দেখো, আমরা এই যে নীতিগুলোর উপর ভিত্তি করে অর্থায়নটা করব, এই নীতির কিন্তু যথেষ্ট পরিমাণে গুরুত্ব রয়েছে। কারণ আমরা যদি এই নীতিগুলো, এই যে নিয়ম নীতিগুলো আছে এইগুলোকে ওভারলুক করে বিনিয়োগ করতে যাই, তাহলে কিন্তু দেখো আমাদের বিভিন্ন ধরনের সমস্যায় পড়তে হবে। যেমন তারল্যের কথা বলছিলাম, যে সম্পূর্ণ অর্থ যদি আমরা ব্যবসায় বিনিয়োগ করে ফেলি বর্তমান ব্যয়ের জন্য, তাহলে কিন্তু আমি ভবিষ্যতের জন্য কোনো সঞ্চিত অর্থ বা ভবিষ্যতে যখন কোনো বড় ধরনের বিনিয়োগ করার প্রয়োজন পড়বে, তখন কিন্তু আমরা কোনো অর্থ সেখানে পাবো না। কারণ আমি সব টাকাই বর্তমান যে খরচগুলো আছে আমার, সেটার পেছনে করে ফেলেছি। আর এই উপযুক্ততার নীতি কি বলে? যে তোমাকে বর্তমানে যে সকল খরচগুলো আছে কারবার পরিচালনার জন্য, কাঁচামাল ক্রয় করা, শ্রমিকের মজুরি দেওয়া, কারখানার ভাড়া, বিদ্যুৎ বিল দেওয়া, এগুলো যদি আমি যথাসময়ে পরিশোধ করতে না পারি, তাহলে কিন্তু আমার ব্যবসাটা বন্ধ হওয়ার উপক্রম হবে। কারণ কাঁচামাল না ক্রয় করলে আমার পণ্য উৎপাদিত হবে না, শ্রমিকের বেতন বা মজুরি না দিলে তারা কাজ করবে না, হ্যাঁ, কারখানার ভাড়া বা বিদ্যুৎ বিল না দিলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হবে। তো এই সমস্ত বিষয়গুলো চলতি মূলধন দিয়ে এই সমস্ত খরচগুলো আমরা করব। আর ভবিষ্যতে যখন আমার ব্যবসায় সম্প্রসারণ করার প্রয়োজন পড়বে, বড় কোনো মেশিনারিজ আমদানি করতে হতে পারে, অথবা মেশিনপত্র ক্রয় করতে হতে পারে, বিল্ডিং সম্প্রসারণ বা ভূমি সম্প্রসারণ করার প্রয়োজন পড়তে পারে, সেই সমস্ত ক্ষেত্রে আমরা স্থায়ী মূলধন ব্যবহার করব। এটাকেই বলা হচ্ছে কি? উপযুক্ততার নীতি। আর এখন যেটা বললাম যে কারবারের বৈচিত্র্যায়ন, আমরা একটি পণ্যের প্রতি ফোকাস করব না, একটি পণ্য নিয়ে আমরা থাকবো না, একাধিক পণ্যের সমাহার ঘটাবো। তাতে করে কি হবে? আমার একটা পণ্যের যে ঝুঁকি ছিল, সেটা যদি ওই পণ্য থেকে আমি যদি যথেষ্ট পরিমাণ লাভ নাও করতে পারি, অন্যান্য পণ্যগুলো থেকে যথেষ্ট পরিমাণে মুনাফা অর্জন হলে আমার কিন্তু ক্ষতিটা পুষিয়ে নেওয়া সম্ভব হবে। এভাবেই কি হয়ে থাকে? ঝুঁকি বন্টন হয়ে থাকে। ঠিক আছে? তাহলে প্রিয় শিক্ষার্থী, দেখো আজকে তোমাদের কি কি বিষয় নিয়ে আমি আলোচনা করলাম। অর্থায়ন কাকে বলে, ব্যবসায় অর্থায়ন কাকে বলে, অর্থায়নের সিদ্ধান্তগুলো কি কি, অর্থায়নের শ্রেণী বিভাগ কয়টি, কি কি, এবং অর্থায়নের নীতি কয়টি এবং কি কি। তাহলে আমরা এই আজকে অর্থায়ন এবং ব্যবসায় অর্থায়ন এই অধ্যায়টা, প্রথম অধ্যায়টা শেষ করে ফেললাম। ঠিক আছে? তোমরা এই যে বিষয়গুলো আলোচনা করলাম, বইয়ে তোমরা আরও বিস্তারিত পাবে। আমি সহজ করে তোমাদের বোঝার মতো করে বলেছি, ওখান থেকে তোমরা এই প্রত্যেকটা বিষয় বোঝার পাশাপাশি মুখস্থ করে ফেলবে। ঠিক আছে? কারণ এগুলো কিন্তু সংজ্ঞা হিসেবে আসে, যেমন আয় সিদ্ধান্ত কী, ব্যয় সিদ্ধান্ত কী, উপযুক্ততার নীতি কী, ব্যাখ্যা করো। তো এই জিনিসগুলো বোঝার পরে তোমরা সেটাকে মেমোরাইজ করে ফেলবে, মুখস্থ করে ফেলবে, যাতে করে পরীক্ষায় আসলে তোমরা সে প্রশ্নগুলোর উত্তর করতে পারো। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা এই অধ্যায় ভালোভাবে বুঝেছো। যদি কোনো কোশ্চেন থাকে বা প্রশ্ন না বোঝার থাকে, অবশ্যই তোমরা ভিডিওর কমেন্ট বক্সে সেটি জানাবে। পরবর্তী ক্লাসে, পরবর্তী রিভিউ ক্লাসে সেটিকে আবার আলোচনা করার চেষ্টা করব। তোমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং বাসায় অবস্থান করবে, বিনা প্রয়োজনে বাইরে যাবে না। সকলের সুস্থতা কামনা করছি। ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।